ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসনোভা। গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা কমেছে প্রায় 40%। পোশাক শিল্প মালিকদের সংখ্যা আরও কয়েক সপ্তাহ এভাবে চলতে থাকলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে তার ধারাবাহিক নেতিবাচক একটি প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেই। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকারকে দ্রুত জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। তালিকাতার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে, এবং আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি গ্যাস সংকটে উৎপাদন বিপর্যয় হুমকিতে অর্থনীতি। আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর ডিন অধ্যাপক ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল করিম এবং আছেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ আক্তার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই একটু জনাব পারভেজ সাজ্জাদ আক্তার আপনার কাছে যেতে চাচ্ছি, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি এফবিসিসিআইতে ছিলেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এফবিসিসিআইয়ের সঙ্গে যারা ব্যবসায়ীরা যুক্ত আছেন, বিভিন্ন সময় তাদের কাছ থেকে নিশ্চয়ই অনেক অভিযোগ এসেছে। এ সমস্ত অভিযোগের মধ্যে গ্যাস সংকটের অভিযোগটা আসলে কতটুকু প্রকট ছিল? এখন যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিকে আপনি কিভাবে বিবেচনা করবেন যে অনেক কারখানা কিন্তু এর মধ্যে বন্ধ হয়ে গেছে, উৎপাদনে যেতে পারছে না, শ্রমিকদের বেতন দিতে পারছে না, নানামুখী সংকট এই গ্যাস সংকটের কারণে। আপনি একটু বলবেন বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি সপ্তাহ দুয়েক হয় ইউএসএতে এসেছিলাম আমার ব্যবসায়িক কাজে। বর্তমানে সেখানে আছি, খুব শীঘ্রই দেশে ফিরবো ইনশাল্লাহ। আমাদের দেশের আসলে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এবং সার্বিক অন্যান্য যে অবস্থাগুলো আছে, সবকিছু মিলে সবসময় আমরা বলে এসেছিলাম যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে হলো বিদ্যুৎ খাত এবং গ্যাস এবং বিদ্যুৎ। তার সাথে সাথে আমাদের আপনার যে ব্যবসায়ীদের যে ব্যাংকের যে ইন্টারেস্ট, সেটা নিয়েও কথা বলা উচিত ছিল, কিন্তু আজকে আমি আপনাকে যেহেতু গ্যাস নিয়ে কথা বলছেন সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখেন, দেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তারপরের থেকে বাংলাদেশে যে গ্যাস পাওয়া যেত, নিজস্ব গ্যাস, সেটা দিয়ে কিন্তু আমাদের সবকিছু সেরে যেত, এবং আমাদের আস্তে আস্তে যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেটা কিন্তু আমাদের দেশের গ্যাসের উপর নির্ভরশীলতা নিয়েই কিন্তু গড়ে উঠেছিল। কিন্তু দেখেন, তৎকালীন সময় হয়তো বাবা ঢাকা শহরে লোক সংখ্যা ছিল 50 লক্ষ, বর্তমানে তার সংখ্যা প্রায় 3 কোটি। তবে তখন এই ঢাকা শহরের পুরোটাই কিন্তু গ্যাস নির্ভরশীল। আর গ্যাস নির্ভরশীলটা হচ্ছে 3টা খাত আমরা ধরতে পারি, সব জায়গায় লাগে। তার মধ্যে 3টার মধ্যে একটি হচ্ছে হলো আপনার আমাদের ব্যক্তিগতভাবে গৃহকার্যের যেটা ব্যবহার হয়ে থাকে সেটা, আরেকটা হচ্ছে হলো যানবাহনের ব্যাপারে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রির ব্যাপারে। তো এখন আমাদের দেশে যে এলপিজির ব্যাপারে, যেটা এলএনজির যানবাহনের ব্যাপারে যেটা আমাদের আমদানি করা হয়, সেটা যেটা সরবরাহ করা হয় সেটা ঠিক আছে, এবং গৃহস্থলে যেটা ব্যবহার করা হচ্ছে সেটাও ঠিক আছে, যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠানকে সরকার অনুমতি দিয়েছে তারা বিদেশ থেকে এনে সেটা সরবরাহ করে। সেটার সংখ্যা যদি দ্বিগুণ করা হয় তবে দেখা যাবে যে আমরা আমাদের অনেকটা ঘাটতি কাটাতে সক্ষম হব। আর যে দুটো টার্মিনাল বর্তমান করা হয়েছে, সেই দুটো টার্মিনালের উপর ভিত্তি করে পুরো বাংলাদেশের যে চাহিদা আছে সেটা পূরণ করা সম্ভব হয় না, এবং গত 15 বছরে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেহেতু গ্যাস ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে 90 দশক থেকে, এবং কারণ আমি সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে শুরু করে আপনার পার্বত্য চট্টগ্রামে এবং ভোলার যে গ্যাস সেক্টরগুলো আছে সেগুলোর ব্যাপারে আমার অনেকগুলো বিষয়ে জানা আছে। তো সার্বিকভাবে আমি যেটা মনে করি যে গত 15 বছর যাবৎ কোনো ধরনের কূপ খননের উদ্যোগ নেওয়া হয়নি, হয়তোবা 2-3টে কূপ খনন করা হয়েছে। এখানে সরকারকে আসলে খুব দ্রুত গতিতে অনেকগুলো কূপ খনন করে গ্যাস সংগ্রহের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে। এবং যেই ধরনের আমাদের বর্তমানে দুটো আপনার রিজার্ভার করা আছে আপনার চট্টগ্রামে, যে এই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাই জনাব ওয়ারিসুল করিম আপনার কাছ থেকে, যে এখানে টার্মিনালের কথাটি উঠেছে, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে দুটি টার্মিনাল করা হয়েছে এতে কি দেশের গ্যাসের যে সংকট রয়েছে সেটি কাটবে, নাকি
দেখা যাবে যে সমস্যা আরো ঘনীভূত হচ্ছে, আরো বাড়তে পারে। এবং একই সাথে আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই যে স্বাধীনতার পর থেকে যে গ্যাসের কথা বলা হয়েছে আমাদের দেশে, তখন হয়তো জনসংখ্যা অনেক কম ছিল, দিন দিন জনসংখ্যা বেড়েছে, চাহিদাও অনেকটা বেড়েছে, শিল্প কারখানা অনেক হয়ে গেছে। আপনার কাছে জানতে চাই যে এই যে গ্যাস উৎপাদনের সক্ষমতা, এটি না বাড়িয়ে আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি, এই বিষয়টি আসলে কতটুকু যুক্তিযুক্ত? তাসনুভা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আমি শুনছিলাম ডক্টর পারভেজের কথা, এবং আমি আই এমপ্যাথাইজ উইথ অল দ্য এন্টারপ্রেনিয়ার্স, অল ফ্যাক্টরি ওনার্স। ওনারা as many households, ওনারা সবচেয়ে বেশি বড় কনজিউমার, এবং ওনাদের জন্য এটা অনেক ক্রিটিক্যাল একটা ইনপুট। ওনাদের কারখানা খোলা রাখার জন্য, কারখানা মেশিনগুলো যে চলবে সেখানে যে পাওয়ার আমাদের, ইটস ভেরি আনফর্চুনেট তাসনুভা, যে আমরা একটা কারখানার অনেক বড় বড় এক্সপেন্ডিচার আছে, যেমন ওই যে র মেটেরিয়ালস, ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে মেশিনারি ইকুইপমেন্ট, এগুলোর ডেপ্রিসিয়েশন, বিল্ডিংস তার ডেপ্রিসিয়েশন, এবং মোর ইম্পর্টেন্টলি ওনার যে লোন আছে, যে কস্ট অফ ডেট, সেই ডেটের ইন্টারেস্ট, তার বাইরে একটা স্মল এলিমেন্ট আমাদের দেওয়ার কথা ছিল, ইউটিলিটিস। ওনাদের কারখানাগুলোতে কিন্তু র মেটেরিয়াল হিসেবে কিন্তু গ্যাস না, এটা শুধু ফার্টিলাইজারে আমরা গ্যাস ইজ ইউজড অ্যাজ এ র মেটেরিয়াল। সো আজকে একটা গার্মেন্টস কারখানায়, সেখানে আমরা বেসিকলি একটা ইউটিলিটি সাপ্লাই করার কথা, পানি, বিদ্যুৎ, গ্যাস। এটা যদি আমরা করতে না পারি, এটা না করার কারণে এক একটা কারখানা একসাথে কয়েক হাজার শ্রমিক হয়তো বেকার হয়ে যাবে, কয়েক হাজার মেশিন বা কয়েকশো মেশিন পার ফ্যাক্টরি একসাথে আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। খুবই আনফর্চুনেট যে আমরা এজ এ নেশন আমরা এই ইউটিলিটিটা সাপ্লাই দিয়ে সেখানে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোকে চালু রাখা, কারণ ইন্ডাস্ট্রি চালু থাকলে আমাদের এমপ্লয়মেন্ট থাকবে, আমাদের কারখানায় শ্রমিকরা কাজ করবেন, আমাদের লোনের রিপেমেন্ট হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, আমাদের ট্রেড এবং আমাদের দেশে কনসাম্পশন হোক, বিদেশে পাঠানো হোক। যাই হোক, আপনি যেটা বলেছেন যে 50 বছর ধরে আমরা কিন্তু অ্যাটলিস্ট 40-45 বছর আগের কথা তো নিজে দেখেছি ঢাকা শহর থেকেই, যে আমরা যেভাবে গৃহস্থালী পর্যায়ে যখন প্রথমে গ্যাস পাওয়া গেল, এর মধ্যে এই পেট্রো বাংলার বিভিন্ন সারা দেশে বিভিন্ন জায়গায় ওনারা যখন পাওয়া শুরু করলেন, আমরা নোয়াখালী থেকে আসার পথেও দেখতাম যে এটা একটা পেট্রো বাংলার একটা প্রতিষ্ঠান। তো এটা থেকে আমরা অনেক ইভলভ করেছি, অনেক রকমের চেষ্টা করেছি, কিন্তু ইররেসপন্সিবলি, দায়িত্ব জ্ঞানহীন ভাবে বাংলাদেশের, আমি বলবো একদিকে শিক্ষার অভাব ছিল। আমরা আমাদের গৃহস্থালী কাজকর্ম আমরা ওই যে গৃহ পরিচারিকার হাতে দিয়ে রেখেছিলাম, যে রান্না করে সে সারাদিন। আমরা গ্যাস দিয়ে তো কাপড় শুকাতেও দেখেছি, তাই না? এখনো বোধ হয় অনেক যায়, বিকজ একটা চুলার পেমেন্ট ছিল 350 টাকা। তো যখন পেমেন্টটা ফিক্সড হয়, নো ম্যাটার হাউ মাচ ইউ বার্ন, অবশ্যই আপনার কোনো ইনসেন্টিভ নেই সেখানে ইকোনমাইজ করার। আমি যদি জানি যে আমি এখানে কম ব্যবহার করলে আমি 350 টাকা দেবো, বেশি ব্যবহার করলে 300 টাকা দেবো, আমি কেন একটা ম্যাচের কাঠি খরচ করব? ইম্পর্টেন্ট জিনিস ছিল এটা আসলে আমাদের, আমরা যদি বলি যে এটা আমরা মানুষ হিসেবে আমাদের অত্যন্ত জরুরি একটি বিষয়, যে আমাদের যে জিনিসগুলো রয়েছে, যে সম্পদগুলো রয়েছে, সেগুলোর অপব্যবহার আমরা করব না, সেই সচেতনতা আসলে আমাদের সবার মধ্যেই আনা প্রয়োজন। কিন্তু আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, এই যে গ্যাস সংকট, যে এই গ্যাস সংকটটাকে আমরা একটি বলতে পারি যে স্বল্পকালীন একটি সরবরাহ ব্যবস্থা, নাকি জ্বালানি খাতের কাঠামোগত দুর্বলতা রয়েছে? আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে, কিন্তু আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমি আপনার কাছে সেই প্রশ্নের উত্তরটা নিব। একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। এই পর্যায়ে আমরা একটু চলে যাচ্ছি পারভেজ সাজ্জাদ আক্তার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি একটি বিষয়, যে দীর্ঘদিন ধরে গ্যাস একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিল্প প্রতিষ্ঠানের জন্য। আমরা যদি বলি, গত 2 সপ্তাহ ধরে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের বায়াররা চলে গেছেন বা তাদের পণ্য নিচ্ছেন না, উৎপাদন কম হওয়ার কারণে নির্ধারিত সময়ে বায়ারদের তারা পণ্য দিতে পারছেন না। এরকম একটি পরিস্থিতিতে দেশের রপ্তানিতে কী ধরনের ধাক্কা লাগতে পারে, বা এই ধাক্কা কিভাবে সামাল দিয়ে উঠবেন আপনারা? শুনেন, ব্যবসায়ীদের ব্যাপার হচ্ছে আসলে তো এটা পুরো দেশের সমস্যা। পুরো দেশে যে বর্তমান গ্যাসের অবস্থা, সেটা আসলে শুধু যে শিল্প কারখানা তা নয়, সার্বিকভাবে এটা সব জায়গাতেই একটা ভালো করে বেঘাত ঘটাচ্ছে। সুতরাং সব সমস্যার মূল সমস্যাটাতে আমরা যদি যেতে পারি, সেটা হচ্ছে যে 2টো টার্মিনাল চট্টগ্রামে ছিল, একটা টার্মিনাল নষ্ট হয়েছে। সেই টার্মিনালের এটা ঠিক করতে সরকারি তরফ থেকে বলা হয়েছে যে 10 তারিখের মধ্যে এটাকে ঠিক করা হবে। তা আমার কথা হচ্ছে, দিন রাত্র কাজ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আরো তড়িৎ গতিতে ঠিক করানো উচিত। সেই ব্যাপারে আমি আশা করি সরকার ব্যবস্থা তো নিচ্ছি এবং নিবেন। আর তৃতীয়ত কথা যেটা আসে, সেটা হচ্ছিল যে একটা শোর বেস টার্মিনাল করতে
চাচ্ছে অনেকটা, এটা 2030 সালে সমাপ্ত হওয়ার কথা। তো আমি বরাবরই আগেও বলে এসেছি, যেহেতু আমি এফবিসিসি এর সাথে সম্পৃক্ত আজকে প্রায় 30 বছর যাবৎ, সেজন্য আমি সবসময় বলে এসেছি যে আপনারা শোর বেস করেন, কারণ যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনের আপনার সেসমিক সার্ভে থেকে শুরু করে আপনার ডিরেকশনাল ড্রিলিং থেকে শুরু করে পাইপলাইন থেকে সমস্ত কাজের ব্যাপারে আমার কিছুটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে একজন ব্যবসায়ী হিসাবে। কারণ আমি যেহেতু শিপিং ব্যবসা করি এবং গ্যাস এবং অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনের ব্যবসার সাথে আমি বলেছি যে কিছু না কিছু ব্যবসার সাথে আমি পুরোপুরি জড়িত ছিলাম, সে এবং আন্তর্জাতিক কোম্পানির সাথে কাজ করতে আমার সক্ষমতাও নিজের ছিল অনেকটা। তো সেই জন্য আমি বরাবরই বলতাম যে দেশে আরো গ্যাস উঠানোর ব্যবস্থা করা উচিত, কিন্তু গত 15 বছর যাবৎ সরকার সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে গেছে হলো আপনার আমদানির উপর। এখন সরকারকে করতে হবে কি, তড়িৎ গতিতে কূপ খননের ব্যবস্থা করতে হবে, কারণ এটা খুব একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, কারণ সেসমিক সার্ভে করতে অনেক টাকা পয়সা যায় এবং আপনার অনেক সময় গ্যাস পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো সার্বিকভাবে সেই সব চিন্তা করে তো চলবে না, কারণ দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে গেলে সরকারকে নিজের সক্ষমতাতে ফিরে আসতে হবে। জি, আপনি এখানে এবং আমি সবচেয়ে বেশি আশা গুরুত্ব করব যে দিচ্ছেন, জি গুরুত্ব দিচ্ছেন যে বিষয়টিতে, আমি সেটি এখানে হচ্ছে গুরুত্ব দিচ্ছি যে আমি কূপ খনন গুরুত্ব করার দিচ্ছি কোনো খুব তড়িৎ বিকল্প নেই। গতিতে কূপ খনন তো করতেই হবে, সাথে সাথে যেমন আমি কিছুদিন আগে আপনার মিডিয়াতে বলেছিলাম যে সরকারকে বিভিন্ন সোর্স থেকে তেল আনতে হবে, কারণ তেল আনতে হবে এই কারণে, যদি আমাদের দেশে 3 মাসে সরকার এখানে ইয়ে একটি করে বিষয় কিন্তু রাখতে পারে আসলে থেকে আপনার। যায়, আমরা যদি একটু ওয়ারেসুল করিম আপনার কাছে যাই, এই যে টার্মিনালের বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে, এই যে গ্যাসের সংকট, এটি কিন্তু টার্মিনাল নষ্টের পর থেকে না, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু ঢাকা শহরে, আমরা যদি বলি ঢাকার সাধারণ মানুষ যারা রয়েছে, বসবাস যারা করছেন, শিল্প কারখানাগুলো রয়েছে ঢাকার বাইরে, সেখানেও এই সমস্যাটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। এটা কি সরবরাহ ব্যবস্থার কারণে একটি স্বল্পমেয়াদী সমস্যা বা স্বল্পকালীন সমস্যা এটাকে বলবেন, নাকি আমরা যদি বলি জ্বালানি খাতের কাঠামোগত কোনো দুর্বলতাও এখানে বড় কারণ হিসেবে কাজ করছে? এটা যে কথা ডক্টর পারভেজ বলেছেন যে আমাদের সাইসমিক সার্ভে থেকে শুরু করে আমাদের লং টার্ম কূপ খনন এবং লং টার্মে কিভাবে আমরা এনার্জি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, অথবা অ্যাটলিস্ট এনার্জিতে আমরা জানি যে আমাদের কতটুকু রিলায়েন্স আছে অন ইম্পোর্ট। আমাদের হয়তো কখনোই বাংলাদেশ এনার্জিতে সেলফ রিলায়েন্ট হয়তো হতে পারবে না, মেবি ইলেকট্রিসিটি হতে পারলেও তেল গ্যাসে হয়তো হতে পারবে না। মানে আমি খুব বেশি আশাবাদী না, কারণ এই মুহূর্তে এনাফ ডেটা নেই আমাদের কাছে। কারণ যেভাবে আমাদের কনসাম্পশন বাড়ছে, যেভাবে শিল্পায়ন হবে ভবিষ্যতে, আরো 20 বছর পর, আরো 25 বছর পর বাংলাদেশে যে পরিমাণ চাহিদা তৈরি হবে, বাংলাদেশে যে পরিমাণ লেভেল এক্সপোর্ট করতে হবে, সেই সক্ষমতা তৈরির জন্য আমাদের অবশ্যই ব্যাকআপ প্ল্যান দরকার ছিল। একটা টার্মিনাল রিপেয়ার করার জন্য, একটা টার্মিনাল নষ্ট হওয়ার কারণে দেশের শিল্প খাত বিপর্যয়ে পড়বে, এটা তো ইট শোজ যে আমরা কতটুকু, মানে আমরা এলডিসি গ্রাজুয়েশনের কথা বলছি, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে একটা তৃতীয় বিশ্বের অত্যন্ত মানে একটা গ্রামের হাট বাজার এ ধরনের বিপর্যয় হওয়ার কথা। এত বড় শিল্প বা আমাদের 1 নাম্বার এক্সপোর্ট আর্নার, তার যেই মানে সে যেটার উপর নির্ভরশীল, সেই গ্যাস আমরা যদি আনইন্টারাপ্টেড সাপ্লাই দিতে না পারি, ইভেন এখানে আমাদের কাছে কিন্তু কেউ মানে দেশে উৎপাদিত গ্যাসের কথা বলছে না, যে ঠিক আছে আমদানি হওয়া জিনিসই আমরা টার্মিনালে আমরা মানে তাকে প্রসেস করে আমরা পাঠাতে পারছি না, যেটাকে ওনারা ফ্যাক্টরিতে নিয়ে দে উইল কনভার্ট ইট ইনটু এনার্জি। সো এখানে ইট শোজ আমাদের কাঠামোগত দুর্বলতা আছে। কিন্তু আমি এর বাইরে বলতে চাই যে আমাদের দীর্ঘদিন ধরেই আমাদের এনার্জির উপর, আপনি যেটা বলেছেন, আমরা আমাদের উপর নির্ভর হয়ে পড়ছি, এবং আমি একটা এস্টিমেটে দেখেছি যে আগামী 10 বছর মাথায় বাংলাদেশকে শুধু এলএনজি ইম্পোর্ট করতে হবে প্রায় 3 লক্ষ কোটি টাকা। সো বাংলাদেশের ইকোনমি এই পরিমাণ, আপনি চিন্তা করে দেখুন, আপনার বাসার আপনার নিজের টোটাল ইনকামের বা সাংসারিক খরচের কত পার্সেন্ট আপনি এনার্জিতে স্পেন্ড করতে পারেন। আমরা ইউজুয়ালি রুল অফ থাম্ব হচ্ছে যে অ্যাবাউট 1/3 আমরা রেন্টে পে করি, বা মানে পারচেজ এ হোম। সো আমি মনে করি না একটা টোটাল ইন্ডাস্ট্রি কস্টের বা ইকোনমির কস্টের সর্বোচ্চ 5%-এর বেশি শুড বি দ্য কস্ট অফ এনার্জি। কিন্তু এখন আমাদের ইভেন বিদ্যুতে এবার প্রত্যেকে বাড়িতে খেয়াল করেছেন যে প্রত্যেকের বিল আনইউজুয়ালি বেড়েছে। পত্রিকায় না, এখানে আবার একটি বিষয়, কিন্তু আপনি যেহেতু বিদ্যুতের প্রসঙ্গটিও এখানে এনেছেন, তাই এখানে একটি বিষয় আসলে বলতেই হয়। গ্যাসের এবং বিদ্যুতের যে অবৈধ লাইনগুলো রয়েছে বা অবৈধ সংযোগগুলো রয়েছে, সেগুলোকে সরিয়ে ফেলার জন্য বা অবৈধ লাইন কাটলে কিন্তু হয়তো আপনার রেভিনিউ বাড়বে। কিন্তু অবৈধ লাইন দিয়ে বিদ্যুৎ, তো যেখানে বিদ্যুৎ প্রয়োজন নেই
ধরুন বস্তিতে কেউ অবৈধভাবে ইউজ করছে বা কারো কারখানায় হয়তো অবৈধভাবে, কিন্তু বিদ্যুৎটা তো নিশ্চয়ই কোনো প্রয়োজনেই ইউজ করছে, অর্থাৎ আমাদের কনসাম্পশন কিন্তু, মানে আমি যদি লাইনগুলো কেটে দেই তাতে কনসাম্পশন কমবে না, হয়তো বিল আদায় বাড়বে। আমি রেভিনিউ সাইডে মানে ধরুন আপনি পরে যাচ্ছেন, অ্যাসিউমিং যে এটা ধরুন ধরুন আপনি আপনার এখন এই মুহূর্তে আমাদের এই ব্যবসায়ী ভাইরা যেটা বলছেন, এটা তো আমাদের পিডিবি বা আমাদের মানে যারা এলএনজির যারা ইম্পোর্ট করেন ওনারা বলছেন না যে আমাদের বিল দিচ্ছ না বলে তোমাকে আমরা আমরা গ্যাস দিতে পারছি না। এখানে দেখা যাচ্ছে বিল দিলেও, আজকে একটা পত্রিকায় দেখলাম যে 100 টাকা ঘুষ দিলে 120 টাকার গ্যাস পাওয়া যায়। জি, আমরা দেখেছি, আমরা প্রতিবেদনটি দেখেছি। কিন্তু আরেকটি বিষয় আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা তারপরে যাব মোহাম্মদ পারভেজ সাজ্জাদ আক্তার আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে গ্যাস সংকটের কারণে এখন যে উৎপাদন সক্ষমতাটা কমে গেছে, বা আমরা শুনেছিলাম প্রায় পোশাক খাতের ক্ষেত্রে 40% মতো সক্ষমতা তাদের কমে গেছে, সেক্ষেত্রে সামগ্রিক জিডিপিতেও কিন্তু প্রবৃদ্ধি হারে একটি বড় রকমের প্রভাব ফেলবে। এই বিষয়টি একটু জানবো আপনার কাছে। জিডিপি, হ্যাঁ জি তাসনুভা, জিডিপি সাফার করবে। মোর ইম্পর্টেন্টলি আপনার এক্সপোর্ট যদি কমে যায়, আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংস, আমাদের ট্যাক্স কালেকশন, আমাদের রেভিনিউ, আজকে আপনি রেভিনিউর খবর দেখেছেন যে জুলাই মাসের আমাদের মানে বাংলাদেশের নিজের অর্থ বিভাগ তাদের মানে এনবিআর এর নিজস্ব পাবলিকেশন অনুযায়ী আমরা অলরেডি রেভিনিউ কালেকশন আমাদের মানে ভিএটি তো একেবারেই মানে অ্যাবাউট 28% মানে অনেক বেশি ড্রপ করেছে। তো ভিএটিটা আমরা চিন্তা করছি না, কারণ ভিএটি রিটার্ন জমা দেওয়ার জন্য আগে রুল ছিল 1 মান্থ, এখন গভর্নমেন্ট এটাকে 3 মান্থ করেছে। আমরা একটু একেবারে শেষের দিকে চলে এসেছি, তাই পারভেজ সাজ্জাদ আক্তার আপনাকে আরেকটু সুযোগ দিতে চাই। এর সাথে রেভিনিউ কালেকশনও সাফার করবে। জি, আপনার কাছে একটু যেতে চাই পারভেজ সাজ্জাদ আক্তার, আপনার কাছে একটু জানবো যে আলটিমেটলি আমাদের যে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বর্তমান যে সিচুয়েশন, কারণ অর্থনীতিতে এমনি কিন্তু আমাদের বিনিয়োগে বড় ধাক্কা রয়েছে, আরো নানামুখী সমস্যা রয়েছে। আমরা একটু শুনবো আপনার কাছে এই বিষয়টি। আপনার অভিযোগ করলে তো অনেক অভিযোগ করা যায়। আপনাকে দেখতে হবে যে দেশে নির্বাচন হয়েছে মাত্র 6 মাস আগে। এখন আমাদের একটা স্থিতিশীলতা দরকার, আমাদের দেশের সকলের একটা ধৈর্য দরকার এবং সকলে মিলে এগিয়ে আসা দরকার। সুতরাং এই বিদ্যুৎ সমস্যা এবং গ্যাস সমস্যা যেটা হয়েছে, যেটা আপনার এখন রিপেয়ার করতে হবে, এখন আমাদের অন্য কোনো দৃষ্টি না দিয়ে আমি তো অভিযোগ করলে অনেক কিছু ব্যবসায়ী ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আগামীতে হয়তো আপনাদের সাথে আবারও আমরা জয়েন করব, কথা শুনবো আপনাদের। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।